তুমি জানো কার মেয়ের সঙ্গে মেলমেশা করছো? ওই বিধাতা আমাকে যে আদেশ দিয়েছেন তার মেয়ের সাথে। এরপর যদি আমার মেয়ের দিকে হাত বাড়াও তার পরিণতি হবে কিয়ামত থেকে ভয়ঙ্কর। ভাগ্যে লেখা থাকলে হবে, কারণ আপনি গুরুজন। আপনার সঙ্গে বেয়াদবি করা আমার অন্যায়। যেহেতু আমার বাবা নেই, শিক্ষাটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। তোমার মার বাবাকে আমার চেনা আছে। আমার কষ্ট কমে গেল যে আপনি আমার মা বাবাকে চেনেন। শুধু এইটুকু মনে রাখবেন, মিষ্টিকে যদি বিধাতা আমার জন্য লিখে রাখেন, আপনি কেন, আপনার বাবা ওকে ঠেকাতে পারবে না। আসি, বাই মিষ্টি। আসলেই তুমি ভাগ্যবান, তা না হলে ফিরোজ ইফতেখারের ছেলে তোমার ফাঁদে পা দেবে কেন? এখন যাও, যত শীঘ্রই সম্ভব পান্নার সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে তাকে ফাঁদে আটকাও। অসম্ভব। যে লোক অপমান করে একদিন আমাকে ফার্ম থেকে বের করে দিয়েছিল, তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতেই পারে না। অপমানের বদলা নিতে চাও? চাই। তাহলে মেয়ে বিয়ে দিয়ে ইফতেখারের পরিবারের সাথে নতুন সম্পর্ক পাতাও। তারপর কি করতে হবে আমি তোমাকে বলে দেব। তুমি ঠিকই বলেছ, আমি কালই যাব। হ্যাঁ, পারলাম না, রাগ করে থাকতে পারলাম না। বোন কে? শেরালি না? হ্যাঁ, যে রাগ করে থাকে সে শয়তানের ভাই, কিন্তু আমি তো তোর ভাই। পুরনো মান অভিমানটা ভেঙে বিয়ের কথাটা পাকা করে ফেলি। বিয়ে? হ্যাঁ, বিয়ে। তোমার ছেলে পান্না আমার মেয়ে মিষ্টিকে খুব পছন্দ করে। এখন মেয়ে আমি রাজি তো কি আগে রেখে যাচ্ছি। কারেক্ট, 100% কারেক্ট ঘটক সাহেব। ইয়ে তোর মামা? হ্যাঁ, তওবা তওবা। আরে মামা, গ্রেট মামা। কিন্তু না, বাড়ির বড় ছেলে রেখে ছোট ছেলের বিয়ে হবে, এ হতে পারে না। মা, তুমি অমত করো না, পান্না শুনলে কষ্ট পাবে। কিন্তু কাজী সাহেবকে আমি সঙ্গে নিয়ে এসেছি। এই যে কাজী সাহেব, কিছু বলেন। বড় পবিত্র মাস, আপনারা চাইলে বিয়েটা আজই হতে পারে। বাজাও শালায়। আমি সাকসেস তো, এই শেরালি সাকসেস। যারা তোমার মতো চুনোপুটি তারা সামান্য একটু সাকসেস হলেই হো হো করতে থাকে, আর যারা গ্রেট ম্যান তারা নীরবে কাজ করে যায়। শোনো, এখন থেকে তোমার ঠিকানা হবে ইফতেখার নিবাস। ওখানে গিয়ে নিচ দিয়ে গাছ কাটবে আর উপর দিয়ে পানি ঢালবে। আন্ডারস্ট্যান্ড? বলছিলাম কি, এইবার হীরা ভাইয়ের একটা গতি করেন খালাম্মা। গতি করেন বললেই তো গতি করা যায় না, তেমন মেয়ে পাচ্ছি কোথায়? আছে, পরীর চেয়েও সুন্দরী, একেবারে মা লক্ষ্মী। মামনি, এসো। সাবধানে মান নাই। সাবধানে এসো বাবা, আপনি কোনো চিন্তা করেন না। নানি, এই সবাই সাবধানে, কিছু বলে না যেন, খবরদার। মিষ্টি লাইলি, মনে করো এটা তোমাদের নিজেদের বাড়ি। কেমন আছো বাবু? ভালো। বাড়ি তো নয়, যেন বেহেস্ত খানা। তা দেখেই বুঝেছি নাতনি আমার সুখেই আছে। ওরে মিষ্টি, এদিকে আয়। নানি, নানি রে, তোকে দেখার জন্য আমরা পাগলের মতো ছুটে এসেছি। আমিও তোমাদের কথা চিন্তা করে রাতে বেলা ঘুমাতে পারি না। তাই তো বাড়ি ছেড়ে দিয়ে আমরা সব শুধু চলে এসেছি। লাইলি, ওদিকে ভিতরে নিয়ে যা। আপনারা আসুন। চা না কফি, ঠান্ডা না গরম, ঝাল না মিষ্টি? জলদি বলো, আমার হাতে অনেক কাজ। না, একটু পাশ দিয়ে যা। দিচ্ছি, যাবো আর আসবো। দশটির মতো চলাফেরা করে, বেবি তো নয় যে নায়কের বেগম সাহেবা। দাঁড়া, দেখাচ্ছি মজা। উনি দেখাবে মজা। হাই আল্লাহ, পায়েস গুলা খেয়ে শেষ করেছে। ছোচা,
না মা, তোমার কাজের বেটি চাল চলন তেমন ভালো না। কাজের বেটি? আপনি ভুল করছেন, ও আমাদের কাজের মেয়ে নয়। লাইলি আমার মেয়ের মতো, ওকে আমি এতটুকু বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তা হ্যাঁ রে, আমার পায়েস কোথায়? কোন ছুঁচো চুরি করে খেয়েছে? উনারা এ বাড়িতে আসার পর থেকে বিড়াল কুকুরের অত্যাচার বেড়েছে। একবার ধরতে পারলে ঝাড়ু পিটা না করে ছাড়ছে তো। আমার নাম লাইলি না। ছি নানি, তুমি দেখছি মান সম্মান ডোবাবে। মা, তোমার কি একটু আক্কেল জ্ঞান নেই? শোন, ওনারা আমাদের মেহমান, লক্ষ্য রাখিস তাদের জন্য কোনো অযত্ন না হয়। আপনি কিছু মনে করবেন না মাইমা। ছি, রাগ করে না। পিয়ার ভাই, 1 কেজি নুন দাও। বাকি 1 কেজি কে 1 বস্তা নুন দিতে পারি, যদি তুমি আমার একখান কথা বলো। কি কথা? বসো। তোমার এই সুন্দর হাত দিয়া আমার শরীরটা একটু টিপা দাও। কেন, তোমার বউ তোমারে টিপা দেয় না? দেখ, তয় কালা বউ কালা হাত, তোমার হাত কত সুন্দর, চম্পা কলার মতো আঙ্গুল, দুধের মতো ফর্সা তোমার রং। যদি সুন্দর হাতের সোহাগ পাইতাম, তাহলে সারা জীবনের দুঃখ মিটাইতাম। নুন দিবা তো? আর দেবো দেবো, আসো। সাইড দিকে মানুষ। দোকান বন্ধ করে দিতেছি, তুমি ভিতরে যাও। দে, দে, দে। মজা লাগে। একই রকম। কিরকম? আমার কালা বউ টিপলে এইরকমই লাগে। টিপনের মধ্যে আবার কালা দলা কি? সব টিপা টিপি একই রকম। বুঝছি। কি বুঝছো পিয়ার ভাই? কালার দলায় কোনো তফাৎ নাই। থাক, আর টিফল লাগবো না। আমার নুন দিবা না? দেবো, দাদা। দাও। দাদা, যাই। ফার্মের বেশ উন্নতি করেছেন দেখছি। এ সব কিছুই হীরা পান্না দুভাইয়ের পরিশ্রমের ফসল। ও, আসুন, চা খাবেন। শুধু চা নয়, আমাকে আরো কিছু খেতে হবে। আসি তাহলে। তুই আমাকে ঠিকই চিনেছিস, তার জন্য ধন্যবাদ। শোন, তোর কামড়ের বিষ নষ্ট করতে লাগে 14টা ইঞ্জেকশন, কিন্তু আমার কামড়ের ওষুধ পাওয়া যায় না। গোষ্ঠী শুধু পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, ওষুধ মেলে না। মেলাত, আপা, হীরা ভাইয়া কি আমার চেয়ে নিচে ক্লাসে পড়ে? কেন? তুমি আমাকে পড়াচ্ছ না হীরা ভাইয়াকে পড়াচ্ছ? মেরো না আপা, আমার পড়া বন্ধ করে তুমি হীরা ভাইয়ের ছবি দেখছো? কেউ কোনো কথা বলবে না, চিৎকার করলে গুলি করব। আমরা তোমার কোনো ক্ষতি করব না, তবে আমাদের বস কি করবে জানি না। মিস্টার হক, আপনি? আপনার সাথে একটু ব্যবসায়িক আলাপ ছিল। বসুন। থ্যাংক ইউ। ম্যানেজার চাচা, হ্যাঁ? সর্বনাশ হয়ে গেছে ম্যানেজার চাচা। আমাদের ফার্মের 19টা গরু মারা গেছে, আরো 5-7টা গরু মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে। বলিস কি? ডাক্তার সাহেব কি খবর দিয়েছিস? হ, আপনি জলদি আসেন। তুই শিগগির বাসায় খবর পাঠা। যাইতেছি। গরু যাতে বেশি করে দুধ দেয় তারই ব্যবস্থা করলাম। নিশ্চয়ই শেরালির কাজ। আপনি পরে আসুন প্লিজ। জাস্ট এ মিনিট। হ্যাঁ? ইয়েস বস। ফোনটা ম্যানেজারের মেয়েকে দে। ওকে বস। কথা বলুন। হ্যালো। বাবা, গুন্ডার আমাকে বাসা থেকে জোর করে ধরে এনে এখানে আটকে রেখেছে। তুমি ওদের কোথায় রাজি না হলে ওরা আমাকে। ওরা কারা? মিস্টার হক, গরু কিভাবে মরেছে, কে মেরেছে, এ নিয়ে মুখ খুলবেন না। যদি মুখ খুলেন
আপনার মেয়ের ইজ্জত তো যাবেই, লাশও ফেরত পাবেন না। ছোট সাহেব কি রে আব্দুল, তুই এত রাতে? আমাকে ফার্মের 19টা গরু মারা গেছে। কি এমন সর্বনাশ হলো কিভাবে? হ্যাঁ, ডাক্তার সাহেব কইছে কেউ গরুর খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে। পান্না, ম্যানেজার সাহেব কোথায়? তিনি এক লোকের সাথে কি সব আলাপ করতেছিলেন, খাটালে আইলেন না। ম্যানেজার সাহেব আসেননি কেন? আমার মনে হয় এর মধ্যে ম্যানেজারের হাত আছে। কি বলো বাবু? না না, এ হতে পারে না, এ হতে পারে না। ওরা আমার ফার্মের লক্ষ্মী। মা 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 মামা, মা মা, দেখি হা করুন, এবারটা জীবন নিচে রাখুন, শিগগির এক গ্লাস গরম জল আছি। মা মা গো, তুমি শান্ত হও। ফেরার সময় বাড়িতে নেই, আমি যে কি করি। আঙ্কেল, আপনি কি জানেন কাল রাতে আমাদের ফার্মের বেশ কিছু অস্ট্রেলিয়ান গাভী মারা গেছে এবং আরো কয়েকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে? হ্যাঁ, কাল আব্দুলের মুখে শুনেছি। শোনার পরও এই পর্যন্ত আপনি ফার্মে যাননি কেন? বলুন, কেন গেলেন না? Why? যে গরুগুলোকে আপনি নিজের হাতে লালন পালন করে বড় করেছেন, তাদের মৃত্যু সংবাদ পেয়ে আপনি ছুটে গেলেন না কেন? বলুন। আপনার নীরবতা এবং অনুপস্থিতি আমি নিশ্চয়ই ধরে নিতে পারি আপনি এ ব্যাপারে জড়িত। না বাবা, তোমার ধারণা। গরু কিভাবে মরেছে, কে মেরেছে, এ নিয়ে মুখ খুলবেন না। যদি মুখ খুলেন আপনার মেয়ের ইজ্জত তো যাবেই, লাশও ফেরত পাবেন না। আমি কি এখন আসতে পারি? ও, তাহলে আপনি যেতে চান। দেখুন, আপনি আমার বাবার নিয়োজিত ম্যানেজার, তাই থানা পুলিশ করলে আমার মরহুম বাবাকে ছোট করা হবে। যান, ও মুখ নিয়ে কোনোদিন আমাদের সামনে আসবেন না। আউট, আউট, প্লিজ আউট। ছোট সাহেব, এত বড় একটা ডিসিশন নেবার আগে আমার মনে হয় আপনার মায়ের সাথে একবার। আপনি থামুন। এত বড় সর্বনাশ করার পরও আপনি। সরি, হীরা বাবাজির সাথে একবার দেখ। হীরা বাসায় ফিরলে তাকে যা বলার আমি বলবো। আপনি আসুন প্লিজ। ও ঠিক আছে। যাও, ওটা তাড়াতাড়ি শেষ করো। তারপর শেরালি মিয়া বসো। আচ্ছা দোস্ত, সব সময় দেখি তোমার মহিলা কর্মচারীরা বোরখায় মুখ ঢেকে চলাচল করে, এর রহস্যটা কি? সুন্দরী নারী দেখে আবার যাতে কেউ বেইমানি না করে তার জন্য এই ব্যবস্থা। মানে? সুন্দরী নারী দেখলে বন্ধুও বেইমান হয়, হোক না সে বন্ধুর স্ত্রী, বোন, মেয়ে, তাতেও শালাদের চক্ষু লজ্জা নেই। বুঝেছি, আর বলতে হবে না। হ্যাঁ, বলো এখন তোমার খবর কি? তামাশা? আরে মিয়া, ফার্মের গরু মারলাম, ম্যানেজার সাহেব চাকরি গেল, তাতে আমার বাপের লাভ কি হলো? তুমি নিশ্চয়ই আশা করেছিলে হীরা পান্না এবার তোমাকে ম্যানেজারের দায়িত্ব বুঝিয়ে দেবে, তাই না? তাই তো আশা করেছিলাম। আহাম্মক আর তাকে বলে ম্যানেজারের মেয়েকে হাইজ্যাক করে তোমাকে বাঁচিয়েছি কি এই জন্যে? আমি চাই ওদের সবকিছু ধ্বংস করে রাস্তায় নামাতে, আর তুমি আছো সামান্য গোলামির চিন্তায়। যাও, আমার লোকদের বলো তারা যেন এই মুহূর্তে ম্যানেজারের মেয়েকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তারপর দেখো তামাশা কাকে বলে, কত প্রকার ও কি কি। হে আল্লাহ, তুমি গরিবের সহায়। বাবা, কি এমন রহস্য? ওরা আমাকে কেন নিয়ে গেল আর কেন না ফেরত দিল? তোকে কি করে বোঝাবো মা? বাপের কাছে তার নিজের জীবনের চেয়ে উপযুক্ত মেয়ের ইজ্জত যে অনেক বড়, তাই সেই ইজ্জতের কথা চিন্তা করে আমি মুখ খুলতে পারছি না। তাহলে গুন্ডাদের হাতে আমাদের সবার মরাই ভালো ছিল। এত বড় বদনামের বোঝা মাথায় নিয়ে
সমাজের বুকে বেঁচে থেকে কি লাভ? একবার বোঝার চেষ্টা করো, সবই তো তোমাকে বলেছি। দেখো অন্তরার মা, এই আঙুলের রক্ত শুকিয়ে গেছে। সেই 22 বছর বয়স থেকে এই ফার্ম নিজের শ্রম দিয়ে, ঘাম দিয়ে, বুদ্ধি দিয়ে আমি করে তুলেছি। আজ শুধু বদনামি নয়, আমার জীবিত অবস্থায় আমার মেয়েকে তুলে নিয়ে যায়। আমাদের মরণ হলো না কেন? বাবা, বাবা দরজা খোলো, বাবা, বাবা, কি হলো? দরজা খোলো, দরজা খোলো। মা, চলো দেখি ওদিকে। কি করলে তুমি? কি করলে? কি করলে? বাবা ফাঁসি সে তার মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে তোমাদের বদনাম মাথায় নিয়ে চলে আসে। গুন্ডারা কি তোমার চোখ বেঁধে নিয়ে গিয়েছিল? অনুমান করতে পারো কতদূর নিয়ে গিয়েছিল আর পরিবেশটা কেমন? 5-6 মাইল তো হবেই। জায়গাটা কোনো গ্যারেজ ট্যারেজ আমার মনে হয়। পাশ থেকে লহার লক্ষর আওয়াজ আসছিল। আর কিছু? তাদের ফিসফাস আলাপের মধ্যে কুতুব কাজে এ ধরনের নাম শুনছিলাম। হ্যালো, মনে হয় নতুন মক্কেল এসেছে। মাল কত দেবে? সেটা আপনি বলুন ভাই। তবে কাজ উদ্ধারের জন্য প্রয়োজন বোধে আমি আমার নিজের পকেট উজাড় করে দেব। কিন্তু কাজটা কি? এই দেখো ঘুম হারাম। আরে এ তো সোনা ডিম দেওয়া মুরগি। আচ্ছা, গত সপ্তাহে এই মেয়েটাকে উঠিয়ে এনে 50,000 টাকা কামিয়েছি। বল, অন্তরাকে কার হুকুমে উঠে এনেছিলে? জানি না। বলবি না? জানি না। বল, জানি না। বল, বলছি বলছি বল। সে শের আলী। বল, অন্তরাকে কেন উঠে নিয়ে গিয়েছিলে? অন্তরা? সে আবার কে? তাকে তো চিনিও না, জানিও না। চিনিস না? জানিস না? আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। ভাইজান, বল, কেন ম্যানেজার সাহেবকে গরু মারার ব্যাপারে কিছু বলতে দিস নে? বল। হীরা প্লিজ, কি হয়েছে আমাকে বলো। তুই থাম। আজ আমি ওকে জানে খতম করব। ও একটা বদমাইশ কুচক্রে। কি হয়েছে আমাকে বল। মা, তুমি জানো না ও কত বড় কুচক্রে? মিথ্যে, সব মিথ্যে। আমি নাকি ম্যানেজার সাহেবের মেয়েকে হাইজ্যাক করেছিলাম। আমার ভুলের মতো জামাইটার নামে বদনাম দিলে আল্লাহ সইব না, আল্লাহ সইব না। ছি, এমন কথা আপনি বলতে পারলেন? আজ আমি ওর সত্য মিথ্যা বের করে ফেলবো। হীরা, টেক ইট ইজি, খুশি এসো। উনি শুধু এখন আমাদের মামা নয়, আমার শ্রদ্ধেয় শ্বশুর। সম্পর্কের কথা থাক। আমি এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার জন্য এবারই শান্তি নষ্ট হোক তা আমি চাই না। চলুন আম্মাজান। চলো বাবা। হ্যাঁ? বাবা, আমি যতক্ষণ এ বাড়িতে আছি তোমরাও থাকবে।
এসো আমার সঙ্গে, এসো। এসবের মানে কি হীরা? আমার কথা হলো এসব নাটকবাজি বন্ধ করে তুমি দুনিয়াদারির প্রতি খেয়াল করো। মা, সব অঘটনের জন্য একমাত্র মামাই দায়ী। আমি আমি সব ক্লু বের করে ফেলেছি। থাক, তুই চিন্তা করিস না বাবা। একটা কথা মনে রাখিস, তোর একা নিয়ে সংসার না, সবাইকে নিয়ে সংসার। আর সংসারে মাঝে মধ্যে এক একটু ঝড় উঠে, আবার সব ঠিক হয়ে যায়। আয় আমার সাথে, আয় আয়। কিছুই ঠিক হবে না হীরা মিয়া। তোমার প্রেমের চক্রকে খানি চক্র না বানিয়ে ছাড়ছি তো। আমার নাম শের আলী না। একটা গোসল করার সাবান দাও তো। আপা, আপনার খুব পেরেশান লাগতেছে। কই থেকে আইলে? একটা চাকরি খোঁজে গিয়েছিলাম, আসি। চিন্টু, হ্যাঁ, হ্যাঁ যান। দেশি জিনিস ব্যবহার করবে কেন? এটা নাও। আমার এই সানগ্লাস, গেঞ্জি, প্যান্ট, ঘড়ি সবকিছু বিদেশি। তুমি চাইলে তোমাকেও আমি সব বিদেশি কিনে দিতে পারি। তোর বাপকে বিদেশি? তোর সব কিছু বিদেশি, কিন্তু মারটা বাঙালি। ও হ্যালো, থানা, আপনি কে বলছেন? তাড়াতাড়ি আসুন, ইটখোলায় মারামারি শুরু হয়েছে। বাবা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠিক আছে, চলুন। হীরা কি করেছে? তেমন কিছু না, পাবলিক নুইসেন্সই। ভুইয়া সাহেব, ভুইয়া সাহেব। ইয়েস স্যার। হীরা সাহেবকে নিয়ে আসুন। ওকে স্যার। একটা বাজে মেয়েকে নিয়ে রাস্তার উপর গুন্ডাদের সাথে মারামারিকে তুমি বলছো তেমন কিছু না? বাজে মেয়ে নয় মামা, অন্তরা আমাদের ম্যানেজার সাহেবের মেয়ে। সামান্য একটা কর্মচারীর মেয়েকে নিয়ে রাস্তার উপর নাটক করা মানে বংশের মুখে চুনকালি দেওয়া। আসো আসো। মামা, ওই মেয়েটা যদি আপনার বংশের কেউ হতো, অথবা আপনার নিজের মেয়ে হতো? ইয়েস, ইউ আর রাইট। কোনো ভালো মানুষই এটা সহ্য করবে না। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে তুমি ঠিক করোনি ভাই। তোমাদের আশায় থাকলে এতক্ষণে সব বেঠিক হয়ে যেত। আহা, রাস্তাঘাটে এরকম একটু আধটু হয়, আর এত কিছু পুলিশকে খেয়াল করতে হলে ঘরে ঘরে থানা বানাতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, ঘরে ঘরে থানা অবশ্যই বানাতে হবে, তবে আমাদের জন্য নয়, তোমাদের মতো ক্রিমিনালদের জন্য। আহা হীরা, প্লিজ, মামা মুরব্বী মানুষ, বাদ দাও তো সব। এখানে একটা সই করো। না, লজ্জার ব্যাপার, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের জামিন নিচ্ছে। কিন্তু মামা, মামা, তুমি যখন ধরা পড়বে তখন জামিন পাবে না। কারেক্ট। রানা, চলে। মা, আমি আপনাদের অসুবিধা ফেলেছি? তোমার এখানে আসা যাওয়া নিয়ে অন্তরার নামে যেভাবে বদনাম ছড়াচ্ছে, সত্যি বলতে কি আমি আর এসব সহ্য করতে পারছি না। লোকের কথায় সম্পর্ক ছিন্ন হয়ে যায় না মা। যদি তুমি আমাদের মঙ্গল চাও, তাহলে অন্তরাকে তুমি ভুলে যাও। তোমার ভালোবাসা অন্তরার বদনামের কারণ হতে পারে। আমার কারণে এই ঘরে যাতে আর বদনাম না আসে, আমি তার ব্যবস্থা করছি। হ্যাঁ মা, আমি অন্তরাকে বিয়ে করব। এতেই ঘাবড়ে গেলে শেরালি? এগুলো ধরো। এগুলো দিয়ে কি হবে? ফ্যানের সামনে ছেড়ে দাও। ছেড়ে দাও। হ্যাঁ, দিলাম। কিছু বুঝলে শেরালি?
কিছুই বোঝনি। মনে রাখো, একবার যদি ম্যানেজারের মেয়ে ওই বাড়িতে বউ হয়ে যেতে পারে, তাহলে তোমরা এমনি কাগজের টুকরোর মতো উড়ে যাবে। কারণ অন্তরা বউ হয়ে এসে প্রথমেই তার বাবার মৃত্যুর বদলা নেবে। সুতরাং সে যাতে ওই বাড়িতে বউ হয়ে যেতে না পারে, তার জন্য তোমাকে আগেই সাবধান হতে হবে। শোনো, দুমুঠো তোমার খাই, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব নিশ্চয়ই আমার আছে। কি বলতে চাস? এ বংশের মান সম্মান রক্ষা করতে হলে হীরা বাবাজিকে এই মুহূর্তে ভালো পাত্রী দেখে বিয়ে করিয়ে দাও। এই নিয়ে তোর মাথা ব্যথা কেন? বারে, মাথা ব্যথা হবে না। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি ম্যানেজারের মেয়ে অন্তরা এ বাড়ির বউ হয়ে ঢুকতে পারলে সে তার বাপের বদলা নেবার জন্য এ সংসার ভেঙে তছনছ করে দেবে। আর আমি তোর ভাই হয়ে তাই চেয়ে চেয়ে দেখবো। কি গো বাবাজি, তুমি কিছু বলো। মা, মামার কথাটাও ভাববার বিষয়। একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও, দেখবে দুদিনেই সেমরি কথা বলে। থামুন। এই যে হীরা বাবাজি, এসো, তোমার কথাই হচ্ছিল। তোমার মা এবং আমরা সবাই রাজি। এখন তুমি চাইলেই বিয়েটা মানে ওই বিয়ে। হ্যাঁ, বিয়ে। এভাবে আর কতকাল কাটাবি? আমি আর তোর কোনো ওজোর আপত্তি শুনবো না। কালই আমার বৌমা চাই। অন্তরার মাও চাচ্ছেন আমার আর অন্তরার তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক। না, অন্তর এবারে বউ হতে পারে না। এ কি হয়ে গেল তোদের দু ভাইয়ের মধ্যে? মা, তোমার ভালোবাসা সাথে নিয়ে যাচ্ছে, আমার কিসের কষ্ট? না, তোর সুখের দিনে থাকতে পারলাম না, দুঃখের দিনে প্রয়োজন হলে আমাকে স্মরণ করিস। আসি মা। হীরা, যাস নি বাবা। পান্না, ওকে থামা, ওকে যেতে দিস নে। হীরা, হীরা! বাবা, যাকে মা ডাকতে পেরেছো তার জিনিস নিতে সংকোচ করা মানে মাকে অস্বীকার করা। বাবা, তুমি এগিয়ে যাও। রড, সিমেন্ট, ইট, বালু আমি ধার নিতে পারবো, আর ব্যাংক লোন আমি পাবোই ইনশাআল্লাহ। আগামী 29/5/96 তারিখের মধ্যে সুদ সহ 5,60,000 টাকা ব্যাংক লোন পরিশোধ না করলে আমরা আপনার বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব। ম্যানেজার গ্রামীণ। ছোট সাহেব, চা নাস্তা কিছু দেবো? কোনো কিছু প্রয়োজন হলে আমি তোমাকে ডাকবো। যাও। হ্যালো, পান্না বলছি। এই অধমের নাম কুতুব গাজী। আমাকে ফোন করার দুঃসাহস তোর হলো কি করে? বাঘের দুধ খেয়ে 12টার মধ্যে 1 লাখ টাকা কুতুব ট্যাগ পাঠাও, না হলে তোমার ট্রাকের মাল গায়েব হয়ে যাবে। তুই থাক গাজী, আমি তোর ট্যাক্স নিয়ে আসছি। 30 মিনিট লেট করে ফেলেছ মিয়া। হ্যাঁ, 30 মিনিট তো লাইফের এক্সটেনশন করলাম। ভাই ভাই ডেয়ারি ফার্মের চালান দুবার আটকাবার মতো ভুল করলি কাজে। ভাই ভাই ডেয়ারি ফার্ম? কিন্তু এখন তো তুই একা। মাল দে। মাল নিবি কাজে? নে। হ্যাঁ, অ্যারেস্ট করো। হ্যান্ডস আপ। এই, নিয়ে চলো। লন টাকা সব ঠিক আছে? সব ঠিক আছে। কত বস্তা বলবি? 50 বস্তা। এই হবে।
100 বস্তা বলছি। ঠিক আছে, 100 বস্তা। আসসালামু আলাইকুম। শালা, এসব কি দেখছি? মাসের পর মাস কেবল লোকসানের হিসাব। পোল্ট্রি ফার্ম থেকে গত বছর পর্যন্ত আমাদের প্রচুর লাভ হয়েছে, অথচ এবছর গত বছর আমাদের মুরগি বা ডিম কিছু লুটো হয়নি, মরেও যায়নি, সুতরাং লোকসান হবার প্রশ্নই আসে না। মুরগি কমে গেছে, অথচ মুরগির প্রতি মাসের খাদ্যের পরিমাণ বাড়ছে। ব্যাপার কি? ব্যাপার আর কি? হ্যাঁ, মুরগি তো নয়, যেন একটা রাক্ষস। ডিম দেয় 3 টাকার, শালা খায় 5 টাকা। লাভ হবে কেমন করে? খাচ্ছে ঠিক, কিন্তু আগের মতো আর ডিম দিতে পারছে না। তাহলে মাসের পর মাস লস দিয়ে এই ব্যবসা চালাবার তো কোনো মানি দেখছি না। ঠিকই বলেছ, আমিও ভাবছি ওটা নিলাম করার জন্য কালই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেব। হ্যাঁ, কি ঠিক বলেছি বাবা? দেখি কি? এই দেখো পত্রিকা কি লিখেছে, তোমাদের ভাই ভাই পোল্ট্রি ফার্ম নিলাম হচ্ছে। অসম্ভব। 1,25,000, 1,50,000, 1,75,000, 2,30,000। তাহলে পত্রিকায় ভুল বিজ্ঞাপন ছাপেনি। 2,50,000। আরে থামুন সাহেব, 2-2.5 লাখ টাকা দিয়ে পোল্ট্রি ফার্ম? 3 লাখ, 5 লাখ। টাকার গরমে মাথা 49 হয়ে গেছে। চুপ! আব্বার পরিশ্রমে করা পোল্ট্রি ফার্মটা নিলামে তুলে তুমি ঠিক করনি। তুমি ভুলে স্বর্গে বাস করছো পান্না। যেদিন তোমার উপদেষ্টা তোমাকে টেনে রাস্তায় ছুঁড়ে ফেলে দিবে, সেদিন আমার কথা মর্ম তুমি বুঝবে। এই নাও 5 লক্ষ টাকা চেক। মা, তোমার চোখে পানি? এই চোখের পানির জন্য কি আমি তোকে বড় করেছিলাম? না মা, তোমার চোখের পানি যাতে না পড়ে সেই জন্যে ভাই ভাই পোল্ট্রি ফার্ম নিলামে সর্বোচ্চ দাম দিয়ে কিনে নিয়েছি। নিলামে কিনে নিয়েছিস? কেন, পান্না তোমাকে কিছু বলেনি? পোল্ট্রি ফার্ম বেচার আগে আমাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করলো না? এর জন্য তোমাকে জানাইনি মা। ওই ফার্ম থেকে আমাদের লোকসান হচ্ছিল। এই ফার্ম দিয়ে তোর বাবা ব্যবসা শুরু করেছিল, কই তখন তো লোকসান হয়নি? ও তো আর মিথ্যা বলছে না। আমাদের মা ছেলের ব্যাপারে তুমি নাক গলাতে এসো না। আমি যা ভালো মনে করেছি তাই করেছি। ফার্ম বিক্রি করার পরামর্শ তোকে কে দিয়েছে? দেখো দেখি, যার জন্য করি চুরি সেই বলে চোর। আসলে আমি চেয়েছিলাম পান্না বাবাজির ব্যাংক লোনের সুদের হার যেভাবে বাড়ছে, তাতে ওটা বিক্রি করে যদি ডেইরি ফার্মটা রক্ষা করা যায়। থামো, তোর যা ইচ্ছা তুই তাই কর, তাই কর। আসলে মামা, মা আমার কোনো কথাই বুঝতে চায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি ওকে কামিয়াব করো। এই ফার্ম দিয়েই আমাদের কর্মজীবন শুরু হয়েছিল। অন্যকে না দিয়ে এই ফার্মটি কিনে নিয়েছিস জেনে আমি খুব খুশি হয়েছি বাবা। উনিও উপর থেকে তোর জন্য দোয়া করছেন। তুই তুই অনেক বড় হবি রে বাবা। তোমার মতো মায়ের দোয়া আছে বলেই তো আজ এত দূর পৌঁছাতে পেরেছি মা। মা ও অন্তরা, তোমার স্থান ওখানে নয় মা,
এখানে। হীরার ফার্ম উদ্বোধন করতে গিয়েছে তোমার মা। অসম্ভব, এ কোনো দিনই হতে পারে না। এটাই হয়েছে। আজ তোমার মা হীরা ডেইরি ফার্ম উদ্বোধন করেছেন। তোমার মা তোমাকে চুমু দেয় বাম গালে, আর হীরাকে চুমু দেয় ডান গালে। শেরালি, এই, পান্না যদি আমার ডান চোখ হয়ে থাকে, তাহলে হীরা আমার বাম চোখ। দু চোখের আলো দিয়েই আমি আমার পৃথিবী দেখব। তবু সামাজিকতা বলে একটা কথা আছে। হ্যাঁ, খানদানের জননী। সমাজে সবাই থুতু ছেটাচ্ছে। হীরা তার নতুন ফার্ম উদ্বোধন করলো, অথচ ছোট ভাইকে একবার জানালো না। ছি, ছি, ছি। ভ্রাতৃত্ব অনেক সময় চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু মন থেকে মুছে যায় না। থুতু যারা ছিটায় তারা শুধু সমাজেই না, ঘরেও ছিটায়। এসব নোংরা প্রসঙ্গ থাক। পান্না, আগামীকাল তোর টেন্ডারের তারিখ, সে কথা মনে আছে তো? মা, না না, আমরা টেন্ডারের সব কাগজপত্র পাকা করে রেখেছি। মা চলো, ক্ষুধা পেয়েছে, এসো। এই নিন স্যার। ভাই ভাই ডেইরি ফার্ম তাদের জন্মলগ্ন থেকে আমাদের কোম্পানিতে দুধ সাপ্লাই করে আসছে, কিন্তু এবারে টেন্ডারে সর্বনিম্ন রেটদাতা হিসাবে অন্তরা ডেইরি ফার্ম আমাদের কোম্পানিতে দুধ সাপ্লাই হিসাবে লিস্টভুক্ত হয়েছেন। মিস্টার হীরা, অন্তরা ডেইরি ফার্মের পক্ষে আপনি এখানে একটা সই করুন। ধন্যবাদ। যে হারে গরুর খাবারের দাম বাড়ছে, তাতে রেট কম দিয়ে দুধ সাপ্লাই দিলে তো তুমি শেষ হয়ে যাবে। আমি না পেয়ে যদি অন্য কেউ পেত, তাহলে কি এমন প্রশ্ন করতে পারতে? এখনো সময় আছে, তুমি উইথড্র করো, তুমি লোকসান করবে। ঠিক বলেছো বাবাজি। তুমি বোধহয় আমাকে হিংসা করতে পার না, আমার বড় হওয়ার পথকে রুখতে চাও। হোয়াট? তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো হীরা? এমন ভাবতে পারলে আমাকে? ঠিক আছে, একেই বলে ঘরের শত্রু বিভীষণ। এবার তো বুঝলে কে শত্রু আর কে ভাই। কি ব্যাপার, কি হয়েছে? আরে মা, দূরে কেন, কাছে এসো। তুমি যাকে তোমার বুকের সমস্ত আদর, স্নেহ, ভালোবাসা উজাড় করে দিয়েছো, যার জন্য করেছো আমাকে অবহেলা, তোমার সেই ছেলের আজ আমার বুকে চাকু মেরেছে, আর তোমাকে করেছে অপমান। অপমান? অপমান নয় তো কি, ঘুষ দিয়ে কোম্পানির লোক হাত করেছে। তা না হলে 20 বছর ধরে যে টেন্ডার ভাই ভাই ডেইরি ফার্ম পেয়ে আসছে, সেই টেন্ডার হীরা পায় কি করে? ও, এই ব্যাপার। তোমার ছেলে আমাকে বলে আমি তাকে জেলাসি করছি, আমি তার সাকসেস রুখতে চাই। পান্না, মা হয়ে আমি তোকে বলছি, হীরা তোকে প্রাণের চেয়েও ভালোবাসে। সময় এলে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া ও তোর বড় ভাই। কিসের বড় ভাই মা? সে আজ একজন বিজনেসম্যান হয়ে আমাকে জবাব দিয়েছে, আমিও বিজনেসম্যান হয়ে তাকে জবাব দেব। পাগল ছেলে। বুবু, তুমি যাও তো, আমাদের খাবার রেডি করো। যাও না বাবাজি, তোমার কথা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এখন মনে হচ্ছে তুমি একটা সত্যিকারের পুরুষ। হীরা তোমাকে মারার জন্য যে কুয়া করেছে, সেই কুয়ায় আমরা তাকে ফেলে মারবো। ওর চাইতে কম রেটে দুধ সাপ্লাই দিয়ে আমরা তার কোম্পানি নিশ্চিহ্ন করে দেবো। কিন্তু এর জন্য অনেক টাকা লাগবে। যত টাকা লাগে আমি ব্যবস্থা করব। বসো শেরালি, ওনার পরিচয়? খানদানি ফকির আমরা। ও আমার ভাগ্নে, ইফতেখারের ছেলে পান্না। আমি আমার ছেলের কসম খেয়ে বলছি, এমন ভুল আর করবো না। তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিও না। কি মনে করে? ভিক্ষার ঝুলি নিয়ে তোমার দরবার এসেছি দোস্ত।
তোমার কিঞ্চিত দয়া পেলে এই দুই ফকিরের ভাগ্য পাল্টে যায়। এসব কি বলছো মামা? টাকা নেবার সময় মানুষের কাছে ছোট তো দোষ কি? চুপ। কিসের আলাপ হচ্ছে? না না, ভাগ্নেকে বোঝালাম তুমি কত গ্রেট। দেখো, টাকা দিতে আমার আপত্তি নেই, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। হীরাকে টক্কর দেওয়ার জন্য আমার ভাগ্নের প্রচুর টাকার দরকার। টাকা অবশ্যই পাবে, তবে সে তোমাকে ভাবতে হবে না, এ দলিলপত্র আমরা সঙ্গে নিয়ে এসেছি। হুম, টাকা পয়সা লেনদেনের ব্যাপার তো, একটা ডকুমেন্ট থাকা ভালো। হ্যাঁ, নাও একটা সই করে দাও। না, সই করো। হুম হুম। এখন 25 লক্ষ টাকার ব্যবস্থা করে দাও। হীরাকে একটা দাঁড় ভাঙা জবাব এবার দিতেই হবে। টাকা আমার সঙ্গেই আছে। হুম, এই নাও। হ্যাঁ, হুম। না, তুমি এগিয়ে যাও, আমি আসছি। হুম, হ্যাঁ, যাও। পান্না জায়গা জমি ফার্মের দলিল বন্ধক দিয়ে টাকা নিয়েছে, এসব আপনি কি বলছেন? আমি না জেনে বলছি না বেগম সাহেবা, আর পান্না বাবুজি সব কিছু করেছে পরের বুদ্ধিতে। হীরা, মা কোথায়? বাবাজি, এসো তোমরা, এসো এসো, তাড়াতাড়ি এসো। মা, যা কিছু হয়েছে এর জন্য দায়ী তোমরা দুজন। তোমরা এ কি করলে? মায়ের স্বপ্ন স্বাদ এভাবে নষ্ট করতে পারলে তোমরা? মা, দেখুন, উনি শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত পেয়েছেন বেশি। প্রেশার নরমাল না হওয়া পর্যন্ত ওনার সাথে কেউ কথা বলবেন না। আজ সন্ধ্যার মধ্যে আমার সম্পত্তির দলিল ফেরত এনে দিবি, তা না হলে তোকে আমি খুন করব। কিন্তু 25 লক্ষ টাকা ফেরত না দিয়ে দলিল আনবো কি করে? পান্না বাবাজি হাবিব খানের কাছ থেকে টাকা নিয়ে হীরা বাবাজির সাথে টক্কর দেওয়ার জন্য সব টাকা ইনভেস্ট করে দিয়েছে। বিন্দু বিন্দু রক্ত দিয়ে হীরা এই সম্পত্তি গড়েছিল, তাকে ভাগ না দিলে আমার মৃত স্বামীর আত্মা কষ্ট পাবে, আর আমিও মরে গিয়ে শান্তি পাবো না। তুই আমার সম্পত্তির দলিল ফিরিয়ে আন, ফিরিয়ে আন। মা, মা। মা খুবই অসুস্থ, তাকে অস্থির হতে নিষেধ করিস। আল্লাহ চাহে তো সন্ধ্যার মধ্যে দলিলপত্র ফিরে নিয়ে আসবো। মাকে বলিস এই হীরা সম্পত্তির ভাগ চায় না, চায় মাতৃস্নেহের,
এক তিল অংশ, অন্তরা, অন্তরা, কি হয়েছে? ডাকছো কেন? ব্যাংক লোনের টাকা কোথায়? আমার কাছে। কেন? এত টাকা দিয়ে এখন কি করবে? শিগগির দাও, আমার মাকে বাঁচাতে হবে। যাও যাও। আসে। সাপ বিপদে পড়েছে, বাঁচাতে হবে। ইফতেখার, তোমার সহায় সম্পদ আজ আমার হাতের মুঠোয়। তোমার বউ সন্তান এখন আমার খেলার পুতুল। তোমার কারণে আমি সর্বহারা হয়েছিলাম, আজ আমি তার বদলা নেব। হ্যাঁ হ্যাঁ, তোমার সম্পদের পাহাড় মাটির সাথে মিশিয়ে দিয়ে তোমার বংশ আমি নিশ্চিহ্ন করে দেব। হীরা বেঁচে থাকতে সে সুযোগ তুমি পাবে না হাবিব খান। এই নাও টাকা, আর ফিরে দাও দলিল। কে তুমি? আমি ইফতেখারের বড় ছেলে, নাম আমার হীরা। হীরা? হ্যাঁ, সত্যি তুমি হীরা। মাথার ঘাম পায়ে ফেলে বিশাল সম্পত্তি গড়ে তুমি ইফতেখারের যোগ্য সন্তানের পরিচয় দিয়েছ, আর ওই ইফতেখারের কারণে আজ আমি সর্বহারা। আমার সন্তান হয়েছে নিখোঁজ, আমার সব আশা স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ওই সত্যবাদী পাঁচটা কুত্তা। সাবধান হাবিব খান, কোন সন্তানের সামনে বাবার অপমান পৃথিবীতে কেউ সহ্য করবে না। যাও, এই বাদ ওই সাধনকে। তোমাদের পায়ে পড়ে মাথা ছেড়ে দাও মা। আমাগো হাবিব ডাক্তারের কাছে গেলে তোর মায়ের সব অসুখ ভালো হয়ে যাবে। এতক্ষণ হয়তো হীরা সাহেবের অপারেশন চলছে। না, পান্না, পান্নাকে খবর দে। মালাইলি, শিগগিরই যাও মুন্সি চাচা, ছোট ভাইকে খবর দিতে হবে। হ্যাঁ চলো। তোর সংসার আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। শালার মামা, এতদিনে বুঝতাম তুমি আমাদের সংসারে অশান্তির কারণ। শালা মামুর বাচ্চা, গিরিঙ্গি করো। তোমাকে আমি, তুমি আমাদের সংসারে অশান্তির কারণ। তোমাকে আমি, ভাই, এ কি করছো ভাই? উনি যে তোমার শ্বশুর। আমার মা আজ হাসপাতালে। তোমাকে আমি, ছেড়ে দাও আমার বাবাকে। ছেড়ে দাও মিষ্টি, প্লিজ, ছেড়ে দাও। তুমি জানো না মিষ্টি, তোমার বাবা একটা বন্ধ শয়তান। ওর কারণে আমাদের সংসারে আজ অশান্তি চলছে। এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোমার বাবার কারণে আজ আমার মা হাসপাতালে। বাবা হলেও আমি তাকে ক্ষমা করব না। As you wish. পান্না বাবুজি, বেগম সাহেবাকে হাবিব খানের লোকেরা হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে। স্বামীর স্ত্রীকে হাবিব খান, তুমি আমাকে যত খুশি অত্যাচার করো, আমার মাকে ছেড়ে দাও। তোমার আল্লাহর কসম, তুমি আমার মাকে ছেড়ে দাও। হাবিব খান, তুমি আমার মাকে ছেড়ে দাও। সেদিন আমাকে ছাড়ার জন্য আমি তোর বাবার হাতে পায়ে ধরেছিলাম,
তোর মায়ের মতো সেদিন আমার স্ত্রীও চোখের পানিতে বুক ভাসিয়েছিল, আর তোরই মতো আমার সন্তানও কাকুতি মিনতি করেছিল, কিন্তু তোর বাবা আমাকে ছাড়েনি। আমিও তোদের ছাড়বো না, আমিও তোদের ছাড়বো না। সই করো এই দলিলে, তা না হলে আজ তোমারই সন্তানের রক্তে সই করবে এই দলিল। খবরদার হাবিব খান, আমার মা আর ভাইয়ের গায়ে যদি একটা আঁচল লাগে, আমি তাহলে তোকে টুকরো টুকরো করে ফেলবো। বলে দাস নে, তোর সব হুঙ্কার বন্ধ করতে এটাই যথেষ্ট। তোর কুচক্রে পড়ে আমি আমার সহায় সম্পত্তি বাধা রাখলেও আমার মা আর ভাইকে তোর কাছে বিকিয়ে দেয়নি হাবিব খান। আজ আমি আমার সব হিসাব শুধু আসলে বুঝে নেব। হিসাব তো আজ তোর কাছ থেকে বুঝে নিব আমি। আমার বন্ধু বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে।
হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না হাবিব খান। এই সন্তান আদর্শ মায়ের সন্তান, এই সন্তান মরতে পারে না। মিসেস ইফতেখার, সন্তান হারাবার ব্যথা যে কত অসহ্য আজ আমি তোমাকে বুঝিয়ে দেব। পারবে না আমার স্বামীর গচ্ছিত আমানত আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। গচ্ছিত আমানত? আমার স্বামীর এক বন্ধুর চিহ্ন, ওর নাম ছিল বাবলু। বাবলু? আমার বাবলু? আপনি? হ্যাঁ ভাবি, আমি আপনার স্বামীর সেই হতভাগ্য বন্ধু বাবলুর বাবা। ইয়া আল্লাহ, আমি সেদিন বলেছিলাম পিতার আগে পুত্র মরতে পারে না। আমার ডাকে তুমি সাড়া দিয়েছো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে না শুনে আমি আমার বন্ধুকে ভুল বুঝেছিলাম। আপনার মতো এক আদর্শ নারীকে অপমান করে আমি যে পাপ করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বাবলু, বাপ আমার, আজ 20টি বছর জেল ফেরার আসামি হয়ে একটা বাবা ডাক শোনার জন্য তোকে পথে ঘাটে খুঁজে বেরিয়েছি। আয় আয় আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। না, না, আমি বিশ্বাস করি না এই লোক আমার বাবা হতে পারে না। আরে যে লোক আমার এই দেবীর মতো মাকে নরকে টেনে আনতে পারে সে আমার বাবা হতে পারে না। বাবলু, তবু ইনি তোর জন্মদাতা পিতা। হীরা, ছোটবেলায় বাবা হারিয়েছি, তাই বাবার স্নেহ কি আমি জানি না। তবে তুমি তোমার জন্মদাতা বাবাকে অস্বীকার করে আমার মাকে অপমান করো না, অপমান করো না। বাবা, বাবলু, আমার বাবলু। বাবা, আমি দুধে মিলে গেল, এই আটির কি হবে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার হিসাব চুকাবার জন্য আমরা সবাই এসেছি। আপনার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে চাতার পিঠে চলে রাজ্য ছাড়া করা হবে। আপনি খুশি? বাবা, তুমি একটা বেঈমান, অকৃতজ্ঞ। তুমি যে পাত্রে খাও সেই পাত্রে ছিদ্র করো। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। চলো মা। দাঁড়াও বৌমা, ওর বিচার আমিই করব। বাবু, 25 বছর আগের দুলা ভাইয়ের অপমান ভুলতে না পেরে হাবিব খানের চালে পড়ে আমিও পশু হয়ে গেছিলাম, ভুলে গিয়েছিলাম আপন পর। তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করব না। তোমার কারণে আমার বাবা আত্মহত্যা করেছিলেন। এখন ওর ভেতরে পাপী মনের মৃত্যু হয়েছে। তুমি ওকে ক্ষমা করে দাও মা। ভুল আমিও করেছি, আমাকেও ক্ষমা করে দাও মা। আপনারা ক্ষমা তো আমি পাচ্ছি না, দুঃখিত। মিস্টার হাবিব খান, আপনার নামে ওয়ারেন্ট আছে। বাবা, দীর্ঘ জেল পলাতক আসামি হিসাবে আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। এই হ্যান্ডকাপ করাও। ইন্সপেক্টর সাহেব, বাবা। পান্না, এই নাও তোমাদের সম্পত্তির দলিল। আজ আমার আর কোনো দুঃখ নেই, বিয়ে হারাবার ব্যথাও নেই। বাবা, আমি আমার কলিজার টুকরোকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম। বাবা, হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে। স্বামীর স্ত্রীকে হাবিব খান, তুমি আমাকে যত খুশি অত্যাচার করো, আমার মাকে ছেড়ে দাও। তোমার আল্লাহর কসম, তুমি আমার মাকে ছেড়ে দাও। হাবিব খান, তুমি আমার মাকে ছেড়ে দাও। সেদিন আমাকে ছাড়ার জন্য আমি তোর বাবার হাতে পায়ে ধরেছিলাম, তোর মায়ের মতো। সেদিন আমার স্ত্রীও চোখের পানিতে বুক ভাসিয়েছিল, আর তোরই মতো আমার সন্তানও কাকুতি মিনতি করেছিল। কিন্তু তোর বাবা আমাকে ছাড়েনি। আমিও তোদের ছাড়বো না, আমিও তোদের ছাড়বো না।
সই করো এই দলিলে, তা না হলে আজ তোমারই সন্তানের রক্তে সই করাবে এই দলিল। খবরদার হাবিব খান, আমার মা আর ভাইয়ের গায়ে যদি একটা আঁচল লাগে আমি তাহলে তোকে টুকরো টুকরো করে ফেলবো। বলে দাস নে, তোর সব হুঙ্কার বন্ধ করতে এটাই যথেষ্ট। তোর কুচক্রে পড়ে আমি আমার সহায় সম্পত্তি বাধা রাখলেও আমার মা আর ভাইকে তোর কাছে পিকিয়ে দেনি হাবিব খান। আজ আমি আমার সব হিসাব শুধু আসলে বুঝে নেব। হিসাব তো আজ তোর কাছ থেকে বুঝে নিব আমি। আমার বন্ধু বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না হাবিব খান। এই সন্তান আদর্শ মায়ের সন্তান, এই সন্তান মরতে পারে না। মিস্টার ইফতেখার,
সন্তান হারাবার ব্যথা যে কত অসহ্য আজ আমি তোমাকে বুঝিয়ে দেব। পারবে না আমার স্বামীর গচ্ছিত আমানত আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। গচ্ছিত আমানত? আমার স্বামীর এক বন্ধুর চিহ্ন, ওর নাম ছিল বাবলু। বাবলু? আমার বাবলু? আপনি? হ্যাঁ ভাবি, আমি আপনার স্বামীর সেই হতভাগ্য বন্ধু বাবলুর বাবা। ইয়া আল্লাহ, আমি সেদিন বলেছিলাম পিতার আগে পুত্র মরতে পারে না। আমার ডাকে তুমি সাড়া দিয়েছো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে না শুনে আমি আমার বন্ধুকে ভুল বুঝেছিলাম। আপনার মতো এক আদর্শ নারীকে অপমান করে আমি যে পাপ করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বাবলু বাপ আমার, আজ 20টি বছর জেল ফেরার আসামি হয়ে একটা বাবা ডাক শোনার জন্য তোকে পথে ঘাটে খুঁজে বেরিয়েছি। আয় আয় আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। না, আমি বিশ্বাস করি না এই লোক আমার বাবা হতে পারে না। আরে যে লোক আমার এই দেবীর মতো মাকে নরকে টেনে আনতে পারে সে আমার বাবা হতে পারে না। বাবলু, তবু ইনি তোর জন্মদাতা পিতা। হীরা, ছোটবেলায় বাবা হারিয়েছি, তাই বাবার স্নেহ কি আমি জানি না। তবে তুমি তোমার জন্মদাতা বাবাকে অস্বীকার করে আমার মাকে অপমান করো না, অপমান করো না। বাবা, বাবলু, আমার বাবলু। বাবা, আমি দুধে মিলে গেল, এই আটির কি হবে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার হিসাব চুকাবার জন্য আমরা সবাই এসেছি। আপনার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে চাঁদার পিঠে চলে রাজ্য ছাড়া করা হবে। আপনি খুশি? বাবা, তুমি একটা বেঈমান, অকৃতজ্ঞ। তুমি যে পাত্রে খাও সেই পাত্রে ছিদ্র করো। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। চলো মা। দাঁড়াও বৌমা, ওর বিচার আমিই করব। বাবু, 25 বছর আগের দুলা ভাইয়ের অপমান ভুলতে না পেরে হাবিব খানের চালে পড়ে আমিও পশু হয়ে গেছিলাম, ভুলে গিয়েছিলাম আপন পর। তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করব না। তোমার কারণে আমার বাবা আত্মহত্যা করেছিলেন। এখন ওর ভেতরে পাপী মনের মৃত্যু হয়েছে। তুমি ওকে ক্ষমা করে দাও মা। ভুল আমিও করেছি, আমাকেও ক্ষমা করে দাও মা। আপনারা ক্ষমা তো আমি পাচ্ছি না, দুঃখিত। মিস্টার হাবিব খান, আপনার নামে ওয়ারেন্ট আছে। বাবা, দীর্ঘ জেল পলাতক আসামি হিসাবে আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। এই হ্যান্ডকাপ করাও। ইন্সপেক্টর সাহেব, বাবা। পান্না, এই নাও তোমাদের সম্পত্তির দলিল। আজ আমার আর কোনো দুঃখ নেই, বিয়ে হারাবার ব্যথাও নেই। বাবা, আমি আমার কলিজার টুকরোকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম। বাবা,